Hi everyone, welcome to my channel The Geek Group of Learning English Easily. আমি রাজেশ। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ইংরেজি গ্রামার ক্লাসের সিরিজ। আজকের আমাদের আলোচনা হবে সেন্টেন্স নিয়ে এবং ক্লজ নিয়ে। সেন্টেন্স সম্পর্কে আমরা অনেকে জানি যে সেন্টেন্স 5 রকমের হয়, কিন্তু সেটা ধরন অনুযায়ী অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এটা হচ্ছে ধরন অনুযায়ী। আমরা আজকে জানবো গঠন অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ কিভাবে হয় এবং এই সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত একটি বিষয়, সেটি হলো ক্লজ, যেটি আমরা বাংলাতে বাক্যাংশ নামে চিনি। তো আজকের ক্লাসে একটা চরম ধামাকা হতে চলেছে। একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি এবং ইংরেজি গ্রামারের ক্ষেত্রে এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার বলে পরিচিত। চলো শুরু করা যাক আজকের ক্লাস, আজকের নতুন সিরিজের প্রথম ক্লাস। লেটস গেট স্টার্টেড। প্রাথমিকভাবে আমরা জানবো গঠন অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। তো গঠন অনুসারে সেন্টেন্স বলছে ৩ রকমের হয়। এই ৩ রকমের সেন্টেন্সকে আমরা কিভাবে পাই সেটা দেখবো আমরা আজকের ক্লাসে। দেখো, আমি ৩টি ভাগ করেছি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এই ৩টি ভাগ কিভাবে নির্ধারিত হয় আমরা আজকে প্রাইমারিলি জানবো। সেটাকে বিশ্লেষণ করব এবং পরবর্তী ক্লাসগুলিকে এই সেন্টেন্সগুলোকে আরো ভালোভাবে আমরা চিনব। প্রথমে দেখো, সিম্পল সেন্টেন্সে বলছে সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সাবজেক্ট তো আমরা জানি এবং ফাইনাইট ভার্ব কি এ নিয়েও আমরা বিগত দিনের ভিডিওগুলোতে আলোচনা করেছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তো প্রথমেই বলছে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কিন্তু অনলি ওয়ান। যদি নন ফাইনাইট ভার্ব থাকতে চায় তাহলে থাকতে পারে, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব একটি মাত্র থাকবে এবং ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টই উজ্জ থাকবে। এই গেল সিম্পল সেন্টেন্স, একদম সিম্পল সেন্টেন্স, সিম্পল আইডিয়া। একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। নন ফাইনাইট ভার্ব একাধিক থাকতে পারে, থাকতে নাও পারে, কিন্তু ফাইনাইট ভার্ব একটি মাত্র মাস্ট। এবং পরবর্তীকালে দেখবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি বলছে? একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তো এইখানে আমাদের ক্লজের যে প্রসঙ্গ সেটি চলে আসছে। তো এই প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে, এই ক্লজ নিয়ে। তো আমরা দেখবো, এখনই দেখবো। জাস্ট এখন জেনে রাখো যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। নেক্সট বলছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে বলছে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশন কি না? তো অ্যান্ড, বাট, অর, এরকম আরো অনেক কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব। তো বলছে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে কম্পাউন্ড সেন্টেন্সে। এবং কোঅর্ডিনেট ক্লজ কি সেই নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনায় আসছি। এবারে আমরা চলে যাব ক্লজের আলোচনায়। তো ক্লজ কি? ক্লজ হলো একটা বাক্যের মধ্যে থাকা কিছু শব্দগুচ্ছ, এ গ্রুপ অফ ওয়ার্ডস, এক গুচ্ছ শব্দ। তাহলে আমরা জানি ফ্রেজ বলে একটি জিনিস রয়েছে, PHRASE। এই ফ্রেজকেও আমরা জানি এক গুচ্ছ শব্দ নামে। তাহলে এই ফ্রেজে এক গুচ্ছ শব্দ, ক্লজে এক গুচ্ছ শব্দ। তাহলে ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য রয়েছে। তো ক্লজ কি? ক্লজ হলো শব্দগুচ্ছ যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজের মধ্যে কিন্তু অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। এটাই হচ্ছে ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য। ক্লজে ফাইনাইট ভার্ব থাকবেই, ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকবে না। এবারে কি বলছে? যা একটি বাক্যের মধ্যে প্রধান বা অপ্রধান রূপে বিরাজ করে, অর্থাৎ ক্লজ একটি বাক্যের অংশ, বাক্যাংশ। এই ক্লজের বাংলায় হচ্ছে বাক্যাংশ। তো কি বলছে? এই বাক্যাংশ একটি সেন্টেন্সের মধ্যে থাকবে এবং সেই বাক্যাংশের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং সেটি বাক্যের মধ্যে প্রধান বা অপ্রধান রূপে বিরাজ করবে। এই প্রধান বা অপ্রধান রূপে বিরাজের করার মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হচ্ছে ক্লজের প্রকারভেদটি। অর্থাৎ আমরা বুঝতে পারছি ক্লজ হচ্ছে দুই রকমের, একটি প্রধান, একটি অপ্রধান। ঠিক আছে? এবারে আমরা চলে যাব ক্লজের প্রকারভেদে। ঠিক আছে? ক্লজের প্রকারভেদে যাওয়ার আগে আমি এখানে দুটি বাক্য নিয়েছি,
বাক্য দুটির মধ্যে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ক্লজ কোন অংশটিকে বলছে। তাহলে দেখো এখানে একটি বাক্য রয়েছে, আই নো দ্য বয় হু ওন দ্য প্রাইজ। আমি জানি এক ছেলেটিকে যে প্রাইজটি জিতেছে। তাহলে আমরা এখানে ভার্ব খুঁজে বের করবো, ফাইনাইট ভার্ব। তাহলে দেখো আই নো এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, আর ওন এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে আমরা এই ফাইনাইট ভার্বকে ভিত্তি করেই ক্লজ খুঁজে বের করতে পারবো, কারণ আমরা জানি যে ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে দেখো এইখান থেকে এই অংশটুকু একটা অংশ, এবং এই ফাইনাইট ভার্বটা হচ্ছে এই অংশের ফাইনাইট ভার্ব, এবং এখানে ওন ফাইনাইট ভার্বটি হচ্ছে এই অংশটার ভার্ব। তাহলে আমরা বুঝতে পারছি এই একটা অংশ, এই একটা অংশ। এবারে এই অংশ দুটোকে যদি আমরা বিচার করি অর্থের দিক থেকে, আই নো দ্য বয় হু ওন দ্য প্রাইজ, আমি ছেলেটিকে চিনি যে প্রাইজটি জিতেছিল। তাহলে দেখো এখানে দুটি অংশ রয়েছে, সাপোজ আমি এই লাস্টের অংশটিকে বাদ দিচ্ছি, শুধু প্রথম অংশটিকে বিচার করি, আই নো দ্য বয়। এই যে একটি শব্দগুচ্ছ আই নো দ্য বয়, এখানে সাবজেক্ট রয়েছে আই, ফাইনাইট ভার্ব রয়েছে নো, এবং বাক্যের কিছু বাকি অংশ রয়েছে যে আই নো দ্য বয়। এই বাক্যাংশটি কি মনের ভাব সম্পূর্ণরূপে স্বাধীনভাবে প্রকাশ করতে সক্ষম? পারছে কি? উত্তর হলো হ্যাঁ পারছে। আই নো দ্য বয়, আমি একটি ছেলেকে চিনি, এটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে। তাহলে আমরা বলতে পারি যে এই বাক্যাংশটি হলো স্বাধীন, অর্থাৎ ইনডিপেন্ডেন্ট। ইনডিপেন্ডেন্ট। অপরপক্ষে দেখো হু ওন দ্য প্রাইজ, এই অংশটির মধ্যে দেখো হুটাকে আমরা এখানে সাবজেক্ট ধরে নিতে পারি, ওনটা ফাইনাইট ভার্ব, এবং কিছু বাক্যের বাকি অংশ রয়েছে। হু ওন দ্য প্রাইজ এটা হচ্ছে একটা বাক্যাংশ। এই বাক্যাংশের অর্থ কি? যে প্রাইজটি জিতেছিল। তাহলে আমরা যদি আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য এই কথাটি বলি যে প্রাইজটি জিতেছিল, তাহলে কিন্তু আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে না। এটা মনের ভাব প্রকাশ করতে গেলে আমাদের আগের অংশ আই নো দ্য বয় এর উপর ডিপেন্ড করতে হচ্ছে যে আমি সেই ছেলেটিকে চিনি যে প্রাইজটি জিতেছিল। তাহলে এই যে অংশটা, এই অংশটা কিন্তু ডিপেন্ডেন্ট, অর্থাৎ পরাধীন, ডিপেন্ডেন্ট অন ইনডিপেন্ডেন্ট অংশ। তাহলে এটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো অর্থের প্রকাশের ভিত্তিতে আমরা দুটি ক্লজের মধ্যে একটিকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে খুঁজে পেলাম, একটিকে ডিপেন্ডেন্ট হিসেবে খুঁজে পেলাম। ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। তাহলে এইখান থেকে আমরা বিচার করে বলতে পারি প্রথম ক্লজের যে প্রকারভেদ, এটাই হচ্ছে প্রধান অংশ, মেন পার্ট, মেন ক্লজ। তাই এই অংশটিকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান বা মুখ্য, আর ইন্ডিপেন্ডেন্ট মানে হলো স্বাধীন। তাহলে আমরা বুঝতে পারছি ক্লজের একটি প্রকারভেদে প্রথম যে প্রকারভেদ প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজটির চরিত্রই হলো এটি হবে স্বাধীন, এবং এই ক্লজটি হবে বাক্যের প্রধান অংশ, যেটা আমি আগেই ক্লজের সংজ্ঞায় বলেছি প্রধান বা প্রধান রূপে বিরাজ করে, অর্থাৎ প্রধান রূপটি হলো প্রিন্সিপাল ক্লজ, প্রধান রূপটি হলো মেন ক্লজ। প্রধান রূপটি যেহেতু স্বাধীন চরিত্র বিশিষ্ট, তাই স্বাধীন ক্লজ, স্বাধীন বাক্যাংশ। অপরপক্ষে যে অংশটি নির্ভরশীল, যে অংশটি পরাধীন, সে অংশটিকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কেন? না তো এই ডিপেন্ডেন্ট অংশটি এই প্রধান বাক্যাংশের অর্থ প্রকাশে সহযোগিতা তো করছে না, কিন্তু পূর্ণতা দিচ্ছে, অর্থাৎ এই অংশটিকে আরো বিস্তৃত করছে, পূর্ণতা দিচ্ছে, তাই এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। তো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হলো এটি, যেটি হচ্ছে বাক্যের অপ্রধান অংশ বা নির্ভরশীল অংশ। এই গেল আমাদের ক্লজের প্রধান দুটি ভাগ। আমি দেখো এখানে লিখে রেখেছি 2 রকম বা 3 রকম। বা 3 রকম কেন? না তো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এইখানে রয়েছে কোঅর্ডিনেট ক্লজ। এবারে এই কোঅর্ডিনেট ক্লজে যাওয়ার আগে আমি এই যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটা ক্লিয়ার করলাম। এখান থেকে এই যে কমপ্লেক্স সেন্টেন্সের আইডিয়াটা নাও। বলছে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে আমি যে উদাহরণটি এখানে নিয়েছিলাম, দেখো এখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকছে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকছে। ডিপেন্ডেন্ট ক্লজ মানে হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এই যে বাক্যটি আই নো দ্য বয় হু ওন দ্য প্রাইজ, এই বাক্যটিকে বলতেই পারি একটা কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? তাহলে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণটা কিন্তু পেয়ে গেলাম, প্রিন্সিপাল ক্লজ এর আইডিয়া পেয়ে গেলাম, সাবঅর্ডিনেট ক্লজের আইডিয়া পেয়ে গেলাম। এবার আমরা যাব কোঅর্ডিনেট ক্লজ। দেখো কোঅর্ডিনেট ক্লজ কি জিনিস? না তো বলছে সংযোজক বাক্যাংশ,
অর্থাৎ অবশ্যই কোঅর্ডিনেট ক্লজ ওয়ান টাইপ অফ ক্লজ এবং সেটা সংযোজক, অর্থাৎ সংযোগ হয়ে থাকে, সংযুক্ত হয়ে থাকে, যা নিজে স্বাধীন। তাহলে এর চরিত্র কি? কোঅর্ডিনেট ক্লজের চরিত্র কি? স্বাধীন। তাহলে আমরা এখানে তো স্বাধীন একটা ক্লজ পেয়েছি, যেটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছি, প্রিন্সিপাল ক্লজ বলছি। তাহলে এই ক্লজের চরিত্র যা এই ক্লজের চরিত্র তাই, তাহলে থেকে অন্য এক বা একাধিক বাক্যাংশের সঙ্গে যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। নিচের উদাহরণটি দেখো, হি ইজ পুয়ার এই একটি বাক্যের অংশ, হি ইজ অনেস্ট এই একটি বাক্যের অংশ। এখানে হি হলো সাবজেক্ট, ইজ হলো ফাইনাইট ভার্ব, এখানেও হি হলো সাবজেক্ট, ইজ হলো ফাইনাইট ভার্ব। তাহলে আমি দেখতে পাচ্ছি এই বাক্যাংশটির মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, এই বাক্যাংশের মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে। এবার আমরা যখন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের চরিত্র দেখেছিলাম তখন দেখেছিলাম একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। এইখানে আমরা দেখব সেই ডিপেন্ডেন্সের ব্যাপারটি রয়েছে কিনা, নির্ভরশীলতার ব্যাপারটা রয়েছে কিনা। সাপোজ এই অংশটুকুকে বাদ দাও, হি ইজ পোর, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারছি কি? হি ইজ পোর, সে হয় গরিব, ইয়েস পারছি। নেক্সট অংশটি দেখো, হি ইজ অনেস্ট, সে হয় সৎ, এটাকেও কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করতে পারছি। এবং এই যে অংশটি রয়েছে বাট, এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ছাড়াও কিন্তু আমরা এই বাক্যাংশটিকে স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারছি এই বাক্যাংশটি দিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটিও একটি স্বাধীন ক্লজ, এটিও একটি স্বাধীন ক্লজ। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ পিসি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ পিসি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এরা বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে এই বাক্যটি তৈরি করেছে কি? কম্পাউন্ড সেন্টেন্স, যেটা আমি কম্পাউন্ডেড সেন্টেন্সের সংজ্ঞায় লিখেছি যে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ, দেখো এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে বাট দ্বারা যুক্ত আছে। তাহলে এই বাক্যটা কি হয়ে গেল? সুন্দর উদাহরণ অফ কম্পাউন্ড। তাহলে এই যে কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা দেখছি, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এখানে দেখো এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, কিন্তু যেহেতু এরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করছে, যেহেতু এরা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, তাই এদেরকে একটা নাম দেওয়া হয়েছে। সেই নামটা কি? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এইটা একটা কোঅর্ডিনেট ক্লজ, এইটাও একটা কোঅর্ডিনেট ক্লজ, কিন্তু এদের চরিত্র কি? স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই প্রিন্সিপাল ক্লজ যা, কোঅর্ডিনেট ক্লজ তো তাই রে বাপু, আলাদা কি কিছু? কিছু আলাদা নয়, খালি একটাই পার্থক্য যে প্রিন্সিপাল ক্লজ যখন কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে তখনই আমরা তাকে বলছি কোঅর্ডিনেট ক্লজ, আর যখন প্রিন্সিপাল ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে যেমন এখানে, তখন সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আলাদা করে যদি কেউ কোঅর্ডিনেট ক্লজকে অস্বীকার করে তাহলে অসুবিধা কিছু নেই, কারণ এরাই তো প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? কোঅর্ডিনেট ক্লজ আসলেই প্রিন্সিপাল ক্লজ, যখন সেটা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হচ্ছে তখন সেটাকে আমরা বলছি কোঅর্ডিনেট ক্লজ। তো এই গেল ক্লজের প্রধান ভাগ। তাই কেউ কেউ বলে ক্লজ দুই রকম, একদম ঠিক কথা, সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ। কেউ কেউ বলে ক্লজ তিন রকম, সেটাও ঠিক কথা, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? তো এই হচ্ছে ক্লজের প্রকারভেদ নিয়ে কথাবার্তা। এবারে আমরা আরো যদি গভীরে যাই তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজের কিছু প্রকারভেদ দেখব। এই যে আমি একটি বাক্য লিখেছি, আই নো দ্য বয় হু ওন দ্য প্রাইজ, এরকম আরো অনেক বাক্য হয় যেখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে পাবো। এবার এই সাবঅর্ডিনেট ক্লজের বিভিন্ন চরিত্র আছে, যখন সেটা নাউন রূপে কাজ করবে, আমি এখানে লিখছি সাবঅর্ডিনেট ক্লজ, যখন সেটা নাউন রূপে কাজ করবে তখন তাকে আমরা বলবো নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, যখন ওই ক্লজটা নাউন বা নাউন জাতীয় পদের মতন কাজ করবে। এটা হলো একটা ভাগ। দ্বিতীয় ক্ষেত্রে যখন বলছে প্রিন্সিপাল ক্লজের কোনো নাউন বা নাউন জাতীয় পদকে ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বা সেটাকে আমরা বলি রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ যখন অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, তাহলে অ্যাডজেক্টিভকে তো কোনো নাউনকে ব্যাখ্যা করতে হবে, তাহলে কোন নাউনকে ব্যাখ্যা করবে? তো ওই ক্লজটা, পার্টিকুলার ক্লজটা প্রিন্সিপাল ক্লজের কোনো নাউনকে এক্সপ্লেইন করবে বা মডিফাই করবে বা ভেরিফাই করবে, তো সেটাকে বলছি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর 3 নাম্বার হলো অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ সেটা কি? না তো কোনো ক্লজ যখন স্থান, কাল, সময়, শর্ত ইত্যাদি বিভিন্ন রকম কন্ডিশন, এরকম বিভিন্ন রকম জিনিস বোঝাবে, তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। এই সাবঅর্ডিনেট ক্লজেরই ভাগ কিন্তু এই তিনটে।
সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ৩ রকম ভাবে দেখতে পাই। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যখন নাউনের মতন কাজ করে তখন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভের মতন কাজ করলে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বের মতন কাজ করলে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই হলো আমাদের ক্লজ সংক্রান্ত প্রাইমারি আইডিয়া, প্রাইমারি কনসেপ্ট। এবারে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদেরকে আরো গভীরে যেতে হবে এবং আমরা বিস্তারিত আলোচনা করব এই সিরিজের পরবর্তী পর্বগুলিতে। আজকের তো জাস্ট ট্রেলার ছিল, শুরু হবে আসল ক্লাস পরবর্তী দিন থেকে। তো আমি আশা করছি তোমরা এই ভিডিও থেকে, এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তোমাদের একটা বেসিক কনসেপ্ট তৈরি করতে পেরেছি আমি এই ক্লাসের মাধ্যমে, এবং পরবর্তী ভিডিওগুলো যদি তোমরা দেখতে থাকো তাহলে এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো কোয়ারি, কোনো কোশ্চেন, কোনো ডাউট তোমাদের মনের মধ্যে আর আসবে না। তাই আমার অনুরোধ, আমার উপদেশ যে তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখবে, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, পরবর্তী ক্লাসগুলোর সঙ্গে নিজেকে সচল রাখবে ইংরেজি গ্রামারের শিক্ষার জার্নির সঙ্গে। তো দেখা যাচ্ছে আবার পরবর্তী দিন, পরবর্তী